নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু, সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমি চিলড্রেন্স হেলথ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। বাচ্চাদের হেলথ, বাচ্চাদের গ্রোথ, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট, বাচ্চাদের খাওয়া দাওয়া, সমস্ত কিছু বিষয়ে যত রকমের প্রশ্ন সবার মনের মধ্যে থাকে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি দিতে চলেছি। কিভাবে বাচ্চাদের শরীর ঠিক করা যাবে, ফিট করা যাবে, বাড়তি ওজন কম করা যাবে, সব কিছু বিষয়ে আজকে উত্তর এই ভিডিওতে থাকবে। আশা করছি এই ভিডিওটা দেখবার পরে আর কোনো ভিডিও দেখবার প্রয়োজন পড়বে না। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবার অনুরোধ রইল। পুরোটা দেখলে কিন্তু সমস্ত বিষয় সম্পর্কে জানা যাবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও স্টার্ট করা যাক। আমরা বড়রা আমাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু হলেও সচেতন হচ্ছি। আমরা চেষ্টা করছি সকালবেলা মর্নিং ওয়াক করতে, এক্সারসাইজ করতে, শরীরটাকে ফিট রাখতে, সুস্থ রাখতে, অথবা ডাক্তারের কথা শুনে হলেও আমরা কিন্তু মর্নিং ওয়াক অথবা এক্সারসাইজ অথবা ফুড কন্ট্রোল এগুলো করছি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছি আমরা প্যারেন্টস যারা কিনা বাচ্চাকে আমরা ভালো খাবার দেওয়ার চেষ্টা করছি, বাচ্চাকে বেশি করে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু আমার বাচ্চা ফিট নাকি ওভারওয়েট এইটা সম্পর্কে আমরা কিন্তু অনেক প্যারেন্টসই সচেতন নই। বিশেষ করে আমরা মায়েরা সবসময় চেষ্টা করি আমার বাচ্চা যেন একটু বেশি খায়, আমার বাচ্চা যেন সবসময় যা খাবার দেই তাই পুরোটা খেয়ে নেয়, কখনো যেন ওকে দেখতে শুকিয়ে গেছে, ওজন কমে গেছে, রোগা হয়ে গেছে এই রকমটা না মনে হয়। এরকমটা কিন্তু আমরা বিশেষ করে মায়েরা ভেবে থাকি, কিন্তু আমরা এটা সম্পর্কে একটুও সচেতন নই যে আমার বাচ্চা ফিট নাকি ওভারওয়েট। আমার রিসেন্ট একটা ভিডিওতে আমি একজন দিদিভাইয়ের কমেন্ট পেয়েছিলাম। তিনি বলেছিলেন তার বাচ্চার বয়স 7 বছর, ওজন হয়ে গেছে 29 কেজি, অবশ্যই সেটা ওভারওয়েট, এবং উনি বাচ্চার ওজন কম করতে চাইছেন। তো সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা, এবং সেই সকল মায়েদের উদ্দেশ্যে এই ভিডিওটা যে মায়েরা তাদের বাচ্চার শরীর স্বাস্থ্য সম্পর্কে, বিশেষ করে ফিটনেস সম্পর্কে সচেতন। বাচ্চা গোলু গোলু দেখতে, তার মানে সে হেলদি। বাচ্চা একটু ওভারওয়েট, খুব কিউট লাগছে, সেটা কিন্তু হেলদি নয়। হেলদি এর ডেফিনেশনটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে। হেলদি মানে হচ্ছে সুস্থতা, সে সম্পূর্ণ ফিট, সব দিক থেকে সে সুস্থ, সেটাই হচ্ছে হেলদি। হেলদি মানে কিন্তু একটু মোটা সোটা নয়। একটা বাচ্চা একটু গোলু গোলু, তাকে আমরা চটকে দিচ্ছি, আদর করছি, দেখতে কি কিউট লাগছে বলছি, দেখতে কিউট লাগছে, কিন্তু সে কি সুস্থ, সে কি ফিট? এইটা আগে আমাদেরকে বুঝতে হবে। বিশেষ করে 5 বছর বয়সের পর থেকে আমাদের প্যারেন্টসদের একটু ভাবতে হবে বাচ্চার ওজনটা ঠিক আছে কিনা, বয়স অনুযায়ী ওজনটা ঠিক আছে কিনা। যখন বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়, ডাক্তার কিন্তু আগে তার ওয়েটটা চেক করে, তার ওয়েটটা ওভারওয়েট নাকি পারফেক্ট আছে নাকি কম আছে, এইটা কিন্তু আগে দেখে, কারণ ওজনের উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে। এবার অনেক মায়েরা আছে বাচ্চা খাচ্ছে কিনা শুধু আমরা সেটাই দেখছি। এমনি করতে করতে ওই একটা বয়সের পরে গিয়ে, 17-18 বছর বয়সের পরে গিয়ে আমাদের সচেতনতা বাড়ছে। আমার ছেলেটাকে বা আমার মেয়েটাকে তো মোটা লাগছে, সবাই তো ওকে মোটা বলছে, ওর ফ্রেন্ড সার্কেলে ওকে মোটু বলে ডাকা হচ্ছে। তখন আমরা চেষ্টা করছি যে আমার বাচ্চার ওজনটা একটু কম করতে। এরপরে বাচ্চা কলেজে যাবে, এরপরে বাচ্চা কোনো চাকরির পরীক্ষা দিতে যাবে, কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হবে, তখন ওর ওজনটাকে ঠিক রাখতে হবে। আমরা সেই সময় গিয়ে আমার ছেলে বা মেয়ের ওজন কম করার কথা চিন্তা করছি, কিন্তু সেই সময় ওজন কম করাটা কিন্তু অনেক বেশি টাফ, অনেক বেশি সময় সাপেক্ষও বটে। আমরা 5 বছর বয়সের পর থেকেই বাবা মারা সচেতন হব। আমরা চেষ্টা করব আমাদের বাচ্চার ওজনটাকে তার বয়স অনুযায়ী ঠিক রাখতে। কত বয়সে কত ওজন থাকার কথা আমি সেই সংক্রান্ত চার্ট অবশ্যই ভিডিওর এন্ডে দিয়ে দেব। এইবার আমরা জানব কি কি কারণে বাচ্চা ওভারওয়েট হয়ে যায়। প্রথম কারণ আনহেলদি ফুড। ঘরের খাবারের পরিবর্তে বাইরের খাবারের প্রতি বেশি আসক্ত, এইটা হচ্ছে প্রথম কারণ বাচ্চার ওয়েট বেড়ে যাওয়ার। দ্বিতীয় কারণ আউটডোর গেম না খেলে ইনডোর গেমের প্রতি বেশি আসক্ত হওয়া। এখনকার দিনে বাচ্চারা বাইরে গিয়ে দৌড়ঝাঁপ করে খেলা, সেইগুলো না করে বেশিরভাগ সময়ে ঘরে মোবাইল নিয়ে বসে থাকছে বা টিভি নিয়ে বসে থাকছে, বা ঘরের ইনডোর গেম
ভিডিও গেম এই ধরনের গেমে বসে থাকছে এবং ঘন্টার পর ঘন্টা ওই রকমভাবে সময় কাটিয়ে বাচ্চারা কিন্তু ওভারওয়েট হচ্ছে। তৃতীয় কারণ হচ্ছে বাচ্চার পেট পরিষ্কার হচ্ছে তো, কোনো রকম কনস্টিপেশন প্রবলেম বা কোনো রকম ডাইজেস্টিভ প্রবলেম নেই তো, এইটা দেখতে হবে। কোনো রকম ডাইজেস্টিভ প্রবলেম বা কনস্টিপেশন প্রবলেম থাকলেও কিন্তু বাচ্চার ওয়েট বেড়ে যায়। চতুর্থ কারণ হচ্ছে বাচ্চার কোনো থাইরয়েডের সমস্যা নেই তো। এখন কিন্তু বাচ্চা বা বয়স্ক সেই বয়স ভেদে রোগ আসে না, যে কোনো অসুখ বিসুখ যে কোনো সময় যে কোনো শরীরে বাসা বাঁধছে। আমার বাচ্চার খাওয়া দাওয়া ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক, তাও ওজন বেড়ে যাচ্ছে, তার মানে তার থাইরয়েডের প্রবলেম থাকতে পারে। অবশ্যই থাইরয়েডের একটা টেস্ট কিন্তু করা দরকার। এইবার আমরা জানবো কি করে আমরা আমাদের বাচ্চাদের ওজনটাকে কন্ট্রোল করতে পারি। প্রথম যে বিষয়টার দিকে আমরা নজর দেবো সেটা হচ্ছে খাওয়া দাওয়া। সবসময় ওজন বেড়ে যাওয়া বা ওজন কমে যাওয়া বা সুস্থ থাকা বা অসুস্থ হয়ে পড়া, এর পেছনে খাওয়া দাওয়া একটা বড় কারণ। এখনকার দিনে বাচ্চারা ঘরের খাবারের পরিবর্তে বাইরের খাবার খেতে বেশি পছন্দ করে। বাইরের পিৎজা, বার্গার, চাউমিন, নানান রকমের ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড, এইগুলো বাচ্চাদের কিন্তু খেতে বেশি ভালো লাগে। ঘরের ভাত, ডাল, সবজি এই সমস্ত খাবার বাচ্চারা এখন একদমই পছন্দ করছে না। বাচ্চাদের খাবার দাবারের বিষয়ে যখন আমরা ফোকাস করছি তখন আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সমস্ত নিউট্রিয়েন্টস মানে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, ফাইবার এই সমস্ত কিছু বাচ্চা পাচ্ছে কিনা। তো বাচ্চাদের খাবার দাবারগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নেব। প্রথমটা হচ্ছে ন্যাচারাল ফুড। ন্যাচারাল ফুড বা ব্যালেন্স ডায়েট, মানে ন্যাচারাল ফুড যাতে তারা বেশি করে খায় বাইরের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের পরিবর্তে। এবার ন্যাচারাল ফুড মানে ঘরের খাবার, ঘরে রান্না করা খাবার। ব্যালেন্স ডায়েট, তাদের খাবারে যেন ওই প্রোটিন, ফ্যাট, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেলস এই সমস্ত কিছু যেন থাকে। ফাস্ট ফুড যেমন পিৎজা, বার্গার, চাউমিন, ইনস্ট্যান্ট নুডল, এইগুলোতে কোনো পুষ্টিগুণ কিন্তু থাকে না। বাচ্চা কিছু খাচ্ছে না বলে আমরা এইগুলো বাচ্চাদের হাতে দিয়ে দিচ্ছি এবং বাচ্চারা খাচ্ছে। আমরা দিয়েছি বলেই না বাচ্চা খেতে শিখেছে। আমরা যদি প্রথম থেকে এই খাবারগুলো ওকে না খাওয়াতাম, ওর অভ্যাস না তৈরি করতাম, তাহলে ও কোথা থেকে খেত, কি করে জানতো তার টেস্ট? তো আমরাই ওদেরকে খাওয়া শিখিয়েছি। তো আমাদেরকেই এবার বিশেষ করে সচেতন হতে হবে যে না, এই খাবারগুলো থেকে কোনো পুষ্টিগুণ ওদের শরীরে যায় না, ওদের শরীরে ব্যাড ফ্যাট বেড়ে যাচ্ছে এবং যে কারণে ওজন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তাই আমাদেরকেই ওই খাবারগুলো না দিয়ে ওদেরকে কন্ট্রোল করতে শেখাতে হবে, চেষ্টা করতে হবে ওদের খাবারটা যেন একটা ব্যালেন্স ডায়েট হয়, মানে সমস্ত পুষ্টিগুণ যেন ওদের খাবারে থাকে এবং সেটা একমাত্র সম্ভব ঘরের খাবার, ন্যাচারাল ফুড থেকে বাচ্চারা সমস্ত পুষ্টিগুণ পাবে। তারপরে খেয়াল করব আমরা বাচ্চাদের খাবারে যেন মিনিমাল সুগার থাকে, মানে বাচ্চারা যেন মিনিমাল সুগার ইনটেক করে। ওদের খাবারে বেশি করে চিনি দিয়ে দিলাম, বাচ্চার মুখে মিষ্টিটা খুব ভালো লাগছে, আমার বাচ্চা মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই ওকে বেশি করে মিষ্টি খাওয়ালাম। দুধের মধ্যে চিনি দিয়ে গুলে তারপরে দুধ দিলাম। যে কোনো খাবারে একটু বেশি করে চিনি দিয়ে দিলাম, বাচ্চা খেতে ভালোবাসবে। একদমই নয়, মিনিমাল সুগার দিতে হবে। সুগার যত বেশি হবে শরীরে কিন্তু কৃমি বাসা বাঁধতে পারে এবং শরীরে ব্যাড ফ্যাটের পরিমাণ কিন্তু বাড়বে। বাচ্চার যদি শরীরে কৃমি বেশি থাকে তাহলেও কিন্তু তাদের গ্রোথ ঠিকঠাক হবে। যে কারণে চিনির পরিমাণ কিন্তু বাচ্চাদের খাবারে কম দিতে হবে। আমরা অনেক মায়েরাই কি করছি, একদম ছোট বয়স থেকেই বেশি করে চিনি দিয়ে সুজি রান্না করছি, বার্লি রান্না করছি, মানে বেশি করে চিনি দুধের মধ্যে গুলে বাচ্চাকে খাওয়াচ্ছি। এই জিনিসটা কিন্তু কম করতে হবে। বাচ্চাকে আমরা প্রথম থেকেই যেরকম টেস্ট শেখাবো বাচ্চা কিন্তু সেই টেস্টেই অভ্যস্ত হবে। আমরাই বেশি করে চিনি দিয়ে বাচ্চাদেরকে খাওয়াই, বাচ্চা নিজের খাবার কখনোই বানায় না, আমরাই ওদেরকে শেখাই চিনির স্বাদ কী, আমরাই জানাই। তো আমাদেরকেই চেষ্টা করতে হবে সেটাকে কন্ট্রোল করতে। আমরা অকেশনালি ওদেরকে ডেজার্ট দেবো, অকেশনালি ওদেরকে আমরা মিষ্টি খেতে দেবো। যেরকম কোনো একটা অনুষ্ঠান রয়েছে বাড়িতে, সেই দিন ওরা একটা মিষ্টি খেলো, ওর বার্থডেতেও কেক খেলো, পায়েস খেলো, বা বাড়ির অন্য কারোর বার্থডেতে একটুখানি কেক একটু পায়েস খেয়ে নিল। কিন্তু যখন তখন একটা করে চকলেট এনে হাতে ধরিয়ে দিলাম, এগুলো কিন্তু বাচ্চাদের ভীষণ ক্ষতি করে। আগেকার দিনে যেমন আমাদেরও ছোট বয়সে আমরা দেখেছি বাড়িতে কেউ যদি বেড়াতে আসতো সে কিন্তু ফল নিয়ে আসতো এবং সেই ফলটা আমরা সবাই মিলে খেতাম। কিন্তু এখন যেই বাইরে যাচ্ছে এবং বাইরে থেকে বাড়ি ফিরছে, বাচ্চার জন্য হাতে করে একটা চিপসের প্যাকেট নয় একটা চকলেটের প্যাকেট নিয়ে আসছে। বাবা অফিস থেকে ফেরার সময় বাচ্চার জন্য লজেন্স বা চকলেট নিয়ে চলে আসছে। বাচ্চা একটু কাঁদছে, আইসক্রিম খাবো বললেই তাকে আইসক্রিম এনে দেওয়া হচ্ছে।
এগুলো কিন্তু একদমই ঠিক নয়। এইগুলো না করে আমরা অকেশনালি ওদেরকে দিতে পারি, একদমই দেবো না তা নয়, বলতে হবে এই অমুক দিন এই অনুষ্ঠানটা আছে, ওই দিন তোমাকে আমি এই খাবারটা দেবো, ওই দিন তুমি একটা আইসক্রিম খেও। তো এইরকমভাবে আমরা কিন্তু ওদেরকে কন্ট্রোল করতে শেখাবো। আমরা মায়েরা একটা জিনিস সবসময় ভুল করি, সেটা হচ্ছে আমরা চেষ্টা করি বাচ্চা যতটুকু খেতে পারবে তার থেকে একটু বেশিই দেই। আমার বাচ্চা একটু বেশি খাক, একটু বেশি খাক না, এই বলে একটু বেশি দেই, এবং আমরা বাচ্চাকে ফোর্স করি রীতিমতন যে পুরো প্লেট ফিনিশ করে উঠবে, সব খাবার যেন ফিনিশ হয়। এমনি করে কিন্তু বাচ্চাকে আমরা রীতিমতন ফোর্স করি। আমরা একটু বুঝতে চাই না যে ও নিজে থেকে যতটুকু খাবে ততটুকুই কিন্তু ওর শরীরে কাজ করবে। ও যতটুকু খেতে পারছে তার মানে ওর ক্যাপাসিটি ওইটুকুই। এইটা আমাদেরকে কিন্তু একটু বুঝতে হবে, আমার বাচ্চা ঠিক কতটুকু খেতে পারবে, ওর জন্য কতটুকু ঠিক ততটুকু খাবারই ওকে দিই। ওরা নিজেরা খুশি মনে যতটুকু খেয়ে উঠবে ততটুকুই কিন্তু ওদের শরীরে কাজ করবে। খাবারের বিষয়ে আর একটা জিনিস আমাদের কি নজর রাখতে হবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্ট মিল। মানে বাচ্চাকে একবারে অনেকটা খাবার দিয়ে দিলাম এবং বললাম পুরোটা খেয়ে ওঠ, সেটা না করে আমরা ওদেরকে বারে বারে খাবার দিতে পারি। গ্রোথ পিরিয়ডে বাচ্চাদের কিন্তু বারে বারে খাবার দেওয়া প্রয়োজন, কারণ ওদের কিন্তু খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায়, যেহেতু ওরা এক জায়গায় বসে থাকে না, ওরা নড়াচড়া করতেই থাকে, ওদের খাবার কিন্তু হজম তাড়াতাড়ি হয়। তাহলে ওদের কিন্তু বারবার খিদে পায়, তো যে কারণে ওদের অল্প অল্প করে বারবার খেতে দিতে হবে। ওদেরকে একবারে অনেকটা খাবার দিলাম এবং বললাম পুরোটা ফিনিশ করো, তা না করে আমরা ওদেরকে 2 ঘন্টা পর পর 2 ঘন্টা পর পর কিছু কিছু খাবার দিতে পারি, এবং সেই খাবারের একটা চার্ট নিজেদেরকে তৈরি করে নিতে হবে। আমরা চেষ্টা করব আমার বাচ্চা যেন অল টাইপ অফ ফুড, সব ধরনের খাবার খায়, কারণ একটা খাবারের পুষ্টিগুণ একটা খাবার থেকে আমরা এক ধরনের নিউট্রিয়েন্টস পাই। সব খাবারে কিন্তু সব নিউট্রিয়েন্টস থাকে না, সমস্ত খাবারে কিন্তু পুষ্টিগুণ আলাদা আলাদা হয়। বাচ্চাদের প্রোটিনের পরিমাণটা ঠিক রাখতে হবে, যেহেতু বাচ্চাদের গ্রোথ পিরিয়ড চলতে থাকছে, তো সেই গ্রোথ পিরিয়ডে ওদের প্রোটিনটা কিন্তু খুব দরকার। প্রোটিন বডি বিল্ডিং ফুড, তো সেই বডি বিল্ডিং ফুডের জন্য প্রোটিন দিতে হবে। এবার জেনেই আমরা কি করছি, মাছ মাংস এইগুলোকে বেশি করে বাচ্চাদেরকে দিচ্ছি কেন? ননভেজ খাবার মানেই প্রোটিন সোর্স বেশি, আর ভেজ খাবারে প্রোটিন নেই, এই ধারণাটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এবার যখনই আমরা ননভেজ খাবার বাড়িতে রান্না করছি তাতে তেল মশলা একটু বেশিই পড়ছে, সেটা কিন্তু উপকারের চাইতে অপকারটা বেশি করছে। নানান রকমের ডাল বা সিরিয়ালস এইগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে বাদামে। আমাদেরকে এমনিতেই বাচ্চাদেরকে বাদাম দেওয়া দরকার, ছোলা দেওয়া দরকার, এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। পনিরে প্রোটিন রয়েছে এবং বাচ্চারা কিন্তু পনির ভালোবাসে। তো আমরা এইগুলো থেকে বাচ্চাদেরকে প্রোটিন দিতে পারি। আমরা বাচ্চাদেরকে ডিম সিদ্ধ দিতে পারি, বা যারা ভেজিটেরিয়ান তাদের কিন্তু ওই বাদাম, সবজি, দুধ এইগুলো থেকেও কিন্তু বাচ্চা প্রয়োজনীয় প্রোটিন পেয়ে যায়। বাচ্চার শরীরে ফাইবারের কিন্তু বিশেষ করে প্রয়োজন রয়েছে। ফাইবার যদি সঠিক পরিমাণে বাচ্চা ইনটেক না করে তাহলে তার কনস্টিপেশনের প্রবলেম চলে আসবে, পেট পরিষ্কার হবে না, তার খিদে পাবে না এবং গ্যাস হয়ে যাবে শরীরে, যেখান থেকে কিন্তু বাচ্চা ওভারওয়েট হয়ে যায়। তো যে কারণে তাদের শরীরের মধ্যে ভেজিটেবলস এবং ফ্রুট এটা যেন বিশেষ করে তারা খায়। তো তাদেরকে ভেজিটেবলস এবং ফ্রুটের প্রতি একটু আসক্ত করতে হবে, কারণ অনেক বাচ্চাই আছে যারা কিন্তু একদমই সবজি খেতে চায়, তাদেরকে কিন্তু স্যালাড দেওয়ার চেষ্টা করব, তারা যেন স্যালাড খায়। আমরা যখনই খেতে বসবো তখন যেন 1 প্লেট স্যালাড নিয়ে বসি, আমাদেরকে দেখেই কিন্তু বাচ্চা শিখবে। তো স্যালাড খাওয়ার প্রতি তাদেরকে আসক্ত করতে হবে, চেষ্টা করতে হবে কালারফুল সবজি, এক রকমের কালারের সবজিতে এক রকমের নিউট্রিয়েন্টস থাকে, তাই সব রকমের কালারের সবজি যেন রান্না হয়। বাচ্চাকে যখন আমরা খাবার পরিবেশন করব সেই খাবারের প্লেটটা যেন খুব কালারফুল হয় এবং যেন ডেকোরেশন থাকে, খুব সুন্দর করে ডেকোরেট করে খাবারকে বাচ্চাকে খেতে দিলে বাচ্চা কিন্তু তাতে অনেক বেশি অ্যাট্রাক্ট হয়। বাচ্চার কাছে যত বেশি খাবারটা অ্যাট্রাকটিভ হবে ততই কিন্তু বাচ্চা সেটা খেতে চাইবে। আমরা বাচ্চা পালং শাক খাচ্ছে না, আমরা কি করতে পারি, আমরা শাক দিয়ে গ্রিন রাইস বানিয়ে দিতে পারি, আমরা গ্রিন রুটি বা গ্রিন পরাঠা বানিয়ে দিতে পারি, মেথি পরাঠা বানিয়ে দিতে পারি বাচ্চাকে। আমরা পালং শাক দিয়ে পোলাও করতে পারি, আমরা গ্রিন পোলাও, আমরা এরকমভাবে কিন্তু বাচ্চাকে খাওয়াবো। আমরা মায়েরাই চেষ্টা করব আমার বাচ্চার শরীরে যেন এই সবজিটা যায়। সেটাকে কিভাবে খাওয়াতে পারি, আমরা ডাল সিদ্ধ করে সে ডাল দিয়ে আমরা আটা মেখে রুটি করে দিতে পারি বাচ্চাকে। আমরা ছোলা সিদ্ধ করে সেটা দিয়ে, রাজমা সিদ্ধ করে সেটা দিয়ে আমরা আটা মেখে রুটি করে দিতে পারি বাচ্চাকে। রুটিতে একটুখানি ঘি মাখিয়ে দিলাম, ঘিও বাচ্চার শরীরের জন্য ভালো।
বাচ্চা কিন্তু খেয়ে নেবে। বাচ্চার কাছে দেখতে যদি অ্যাট্রাকটিভ মনে হয়, কালারফুল মনে হয়, আমরা বিটরুট দিয়ে তাদেরকে পরাঠা বানিয়ে দিলাম, বিটরুট দিয়ে রুটি বানিয়ে দিলাম, বিট সিদ্ধ করে সেটা দিয়ে আমরা আটা মেখে নিলাম, এইরকমভাবে কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে। সমস্ত কিছুই বাচ্চাকে খাওয়াতে হবে। আর যখন আমরা ফল খাওয়াবো বাচ্চাকে, আমরা অনেক মায়েরাই আছে, আমার বাচ্চা ফল খায় না, ও কতক্ষণ বসে চাবিয়ে চাবিয়ে খাবে, ওর থেকে জুস বানিয়ে দিই, ও তাড়াতাড়ি জলের মতন গিলে খেয়ে নেবে। না, জুসের থেকেও অনেক বেশি হেলদি কিন্তু গোটা ফলটা খাওয়া, চাবিয়ে খাওয়া। কারণ ওই গোটা ফলটার মধ্যে রয়েছে অনেক ফাইবার। শুধু আমরা জুসটাকে যখন বার করে নিচ্ছি, পুরো ফাইবারটা কিন্তু ওয়েস্ট হয়ে গেল, ফাইবারের কিন্তু কিচ্ছু ওদের শরীরে গেল না। আমরা বড়রা যেমন ফলটা পুরো চাবিয়ে খাই, আমরা কিন্তু পুরো ফাইবারটা পাই। বাচ্চাকে কেন আমরা জুস দেব? বাচ্চাকেও পুরো ফলটা চাবিয়ে খাওয়ানো শেখাতে হবে, যাতে বাচ্চাও পুরো ফাইবারটা পায়। কারণ ওদের জন্য ফাইবার বিশেষ করে প্রয়োজন। ফাইবার খেলে তবে কিন্তু ওদের পেট পরিষ্কার থাকবে এবং ঠিক সময়ে খাবার খিদে পাবে, খাবার খাবে। তো যে কারণে ফাইবারটা কিন্তু বাচ্চাদের শরীরে বিশেষ প্রয়োজন। তাই পুরো ফলটাই ওদেরকে খাওয়ানোর চেষ্টা করতে হবে জুসের পরিবর্তে। আর ঘরে রান্না করা সবজি, সব রকমের খাবার একটা থালাতে সব কিছু যেন একটু একটু থাকে, সেইটা চেষ্টা করতে হবে। আর সবসময় চেষ্টা করতে হবে বাচ্চাকে সবার সাথে একসাথে বসে খাওয়াতে। বাচ্চাকে আলাদা খাইয়ে দিলাম, আগে খাইয়ে দিলাম বা পরে খাইয়ে দিলাম না। বাচ্চা যদি সবার সাথে একসাথে বসে এক টেবিলে খায় বা একই সাথে বসে খাবার খায়, তাহলে বাচ্চা দেখবে আমার মা কী খাচ্ছে, আমার বাবা কী খাচ্ছে, কোন খাবারটাকে তারা ভালো বলছে, খাবারের টেস্ট বা এই রান্নাটা খুব ভালো হয়েছে, এটা বড়রাই বলে থাকে। এইগুলো ওরা শুনলে কিন্তু ওদের মাথাতেও সেটা আসবে, খাবারের টেস্ট সম্পর্কে ওরা বুঝতে শিখবে। এবং সব খাবার খেতে হয়, পাতে যে সব কিছু নিতে হয়, এটাও কিন্তু ওরা বুঝতে শিখবে। তাই বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করতে হবে একই টেবিলে বা একই সাথে বসে খাওয়ানোর। বাচ্চাদের শরীরে ক্যালসিয়ামের বিশেষ করে প্রয়োজন রয়েছে, কারণ গ্রোথ পিরিয়ডে ওদের হাড় বা অস্থিমজ্জা এইগুলোই কিন্তু বিশেষ করে তৈরি হয়, বাড়তে থাকে। তো ক্যালসিয়াম ভীষণ প্রয়োজন। এবার ক্যালসিয়ামের একটা বড় সোর্স হচ্ছে দুধ, কিন্তু অনেক বাচ্চারই আছে ল্যাকটোজের প্রবলেম। তাহলে সেই বাচ্চা কি করে ক্যালসিয়াম পাবে? সেই বাচ্চা কিন্তু দুধের পরিবর্তে তাকে দই দেওয়া যেতে পারে। ল্যাকটোজের প্রবলেম থাকলে দইতেও প্রবলেম থাকতে পারে, কিন্তু দিয়ে দেখতে হবে তার সেই দই স্যুট করছে কিনা। বা বাটার মিল্ক বানিয়ে দেওয়া যেতে পারে। বাচ্চাকে ডাবের জল খাওয়াতে হবে। যে বাচ্চা দুধ খেতে পারছে না তাকে কিন্তু ডাবের জল দিতে হবে। ডাবের জলও প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, এইগুলো কিন্তু ডাবের জলও রয়েছে। যাদের ল্যাকটোজের প্রবলেম নেই সে বাচ্চাকে কিন্তু দুধ দিতেই হবে। সকালবেলা একবার দেওয়া যেতে পারে। সকালবেলা অনেক বাচ্চারই দুধ স্যুট করে না, সারাদিন গ্যাসের সমস্যা তৈরি হয়ে যায়, তো রাত্রে কিন্তু দুধ দিতে হবে। আর সব বাচ্চাকেই চেষ্টা করতে হবে রাতে 1 গ্লাস উষ্ণ গরম দুধ খাইয়ে ঘুমানোর, তাহলে কিন্তু বাচ্চার ঘুম খুব ভালো হবে। এবার বলবো জলের কথা। বাচ্চার শরীরকে কিন্তু হাইড্রেট রাখতে হবে। বাচ্চার শরীরে যেন কোনো রকমের ডিহাইড্রেশন প্রবলেম না আসে বা কনস্টিপেশনের প্রবলেম না আসে, সেই দিকে নজর রেখে বাচ্চাকে কিন্তু জল পরিমাণ মতন খাওয়াতে হবে। বাচ্চারা কিন্তু একদমই জল খায় না ঠিকঠাক মতন, সারাদিনই দৌড়ঝাঁপ করছে, কিন্তু ওই জল পিপাসা পেলে এক ঢক জল খেলো আবার খেলো না। ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু জল ঠিক পরিমাণে খায় না। আর চেষ্টা করবো ওদেরকে একটু ফল দিতে, সিজনাল ফ্রুট দিতে। এই সিজনাল ফ্রুটেও কিন্তু অনেক বেশি ওয়াটার কন্টেন্ট থাকে। আমরা চেষ্টা করবো ওদেরকে একটু স্যুপ দিতে, ডাল খাওয়াতে, যেগুলোতেও অনেক জল থাকবে। এছাড়া রাস্তায় বেরিয়ে জাঙ্ক ফুডের পরিবর্তে 1 গ্লাস আখের রস খেলো বা ডাবের জল খেলো। এবার বলবো বাচ্চার গ্রোথ হেলদি হোক, বাচ্চার গ্রোথ সঠিক হোক, বাচ্চার ডেভেলপমেন্ট সঠিক হোক, তার জন্য কিন্তু বাচ্চার ঘুমেরও পরিমাণ ঠিক রাখতে হবে। বাচ্চার ঘুম ভীষণ ইম্পর্টেন্ট। বাচ্চা যখন ঘুমোয় তখনই তার শরীরের পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় সেখান থেকে কিন্তু বাচ্চার গ্রোথ হয়। তো যে কারণে বাচ্চার ঘুম বিশেষ করে প্রয়োজন। যদি একবেলা বাচ্চা না খায় তাতে যতটা না সমস্যা হবে, একবেলা বা একদিন যদি ঠিক করে না ঘুমায় তাতে সমস্যা কিন্তু অনেক বেশি হবে। তাই বাচ্চার ঘুমের দিকে বিশেষ করে নজর রাখতে হবে। একদম ছোট যে বাচ্চা তার তো দিনে 12 থেকে 14 ঘন্টা ঘুমের প্রয়োজন। তা একটু বড় হয়ে গেল, 2 বছর 3 বছর বয়স হয়ে গেল, তখন কিন্তু বাচ্চার ঘুম অন্তত পক্ষে 10 ঘন্টা ঘুম প্রয়োজন। এবার যখন বাচ্চা স্কুল যাচ্ছে তখন বাচ্চার ঘুমের পরিমাণটা অটোমেটিক্যালি কমে যাচ্ছে, সময়ও পাচ্ছে না, তখন অন্তত পক্ষে 9 ঘন্টা ঘুম তো দরকারই। এবার যখন আরেকটু বড় হয়ে গেছে, 3-4-এ পড়ছে বাচ্চা, সেই সময় বাচ্চা দিনের বেলা ঘুমোতে পারছে না, বাচ্চা স্কুল থাকছে, তো বাচ্চা একবেলায় ঘুমোবে, সেটা রাত্রে। সেই রাত্রে ঘুমটা যেন 8 ঘন্টা ঘুম একদম পারফেক্ট হয়, সেই দিকে নজর রাখতে হবে।
বাচ্চার ঘুম ঠিকঠাক হলে সেই ঘুমের মধ্যেই কিন্তু বাচ্চার গ্রোথ হয়। বাচ্চাকে চেষ্টা করতে হবে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে এবং তাড়াতাড়ি তুলে দিতে। বাচ্চা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এবং তাড়াতাড়ি উঠে পড়বে, এটাই কিন্তু হেলদি। এবার একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাচ্চাদের গ্রোথ ঠিকঠাক করতে হলে, বাচ্চার ডেভেলপমেন্ট ঠিকঠাক করতে হলে আগে কিন্তু নিজেদেরকে ঠিক করতে হবে। মানে বাড়ির বড়দেরকে বা বাড়ির চারপাশের পরিবেশকে বা বাড়ির পরিবেশকে আগে ঠিক করতে হবে। বাচ্চা যেটা দেখে সেটাই কিন্তু শেখে। কিডস ফলো অ্যাডাল্ট বিহেভিয়ার, এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যা করছি সেটাই কিন্তু বাচ্চা শিখছে। আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি উঠে পড়ছি, তো এটাই কিন্তু বাচ্চা শিখবে। আমরা খেতে যখন বসছি সব রকমের খাবার খাচ্ছি, তো আমরা বলছি না তো আমি এটা খাই না, আমি ওইটা খাই না, আমি উচ্ছে খাই না, আমি দুধ খাই না, আমি ডাল খাই না। এইটা যদি আমি বলি তাহলে কিন্তু আমার বাচ্চাও শিখবে। আমার বাচ্চাও বলবে না আমি এটা খাই না, আমি ওটা খাই না। তাই নিজেদেরকে ঠিক থাকতে হবে। আমরা যেন সব খাবার খাই, বাচ্চাকে নিয়ে একসাথে খেতে বসবো। বাচ্চা কিন্তু আমাদের খাবার দেখে আমাদের ফুড হ্যাবিটেই ও কিন্তু অভ্যস্ত হবে। আমরাও রাস্তায় বেরোলেই কি পিৎজা, বার্গার, চকলেট এই সমস্ত খাচ্ছি, তাহলে কিন্তু বাচ্চাও তাই শিখবে। তাই আমাদেরকেও কন্ট্রোলে থাকতে হবে। বাইরে বেরিয়ে আমরাও যেন জাঙ্ক ফুড না খাই। আমরা বাইরে বেরিয়ে একটা ডাবের জল খাচ্ছি, বাচ্চাও কিন্তু ধীরে ধীরে সেটাই শিখবে। আমরা জলটা ঠিক করে খাচ্ছি, ঘন ঘন জল আমরা খাচ্ছি, তো বাচ্চা যদি দেখে বাচ্চা কিন্তু সেটাই শিখবে। আমরা খাওয়ার আগে হাত ধুচ্ছি, তো আমরা পরিষ্কার হাতে, পরিষ্কার জায়গায়, পরিষ্কার প্লেটে খাবার খাচ্ছি, তো বাচ্চা কিন্তু সেটাই শিখবে। তাই আমাদেরকে বাচ্চাদেরকে ভালো কিছু শেখাতে হলে নিজেদেরকে আগে চেঞ্জ হতে হবে। আমরা নিজেরা কতটা ফাস্ট ফুড কম খাই, আমরা কতটা ভেজিটেবলস, ফ্রুট বেশি খাই, আমাদের খাবার কতটা পুষ্টিগুণ সম্পন্ন, সেটা যদি বাচ্চা দেখে তাহলে বাচ্চাও কিন্তু ছোট থেকে সেইটাই শিখবে এবং বাচ্চাও কিন্তু সেই পুষ্টিগুণ সম্পন্ন খাবার খেতেই অভ্যস্ত হবে। ভেজিটেবলস, ফ্রুটই বেশি পছন্দ করবে বাইরের ফাস্ট ফুডের পরিবর্তে। এবার বলবো বাচ্চার ওজন বেড়ে যাওয়ার যে একটা সবথেকে বড় কারণ হচ্ছে ঘরে বসে বসে বাচ্চারা এখন খেলছে। বাচ্চারা এখন ইনডোর গেম বেশি পছন্দ করছে আউটডোর গেমের পরিবর্তে। হ্যাঁ, বাচ্চাদের এখন বেশি সময় নেই বাইরে খেলতে যাওয়ার, বাইরে খেলতে যাওয়ার জায়গাও নেই, বন্ধু বান্ধবও নেই। তো তাই তারা কি করছে, ঘরে বসে হয় মোবাইল দেখে টাইম পাস করছে, নয় টিভি দেখে টাইম পাস করছে, ভিডিও গেম এইগুলো খেলে সময় নষ্ট করছে এবং তাতে গিয়ে ঘন্টার পর ঘন্টা একইভাবে বসে থেকে তাদের কিন্তু শরীরে চর্বি বেড়ে যাচ্ছে। তো বাচ্চাদেরকে এখন কি করতে হবে, ইনডোর গেমের পরিবর্তে আউটডোর গেমের দিকে বেশি ফোকাস করাতে হবে। বাচ্চারা যেন বাইরে খেলতে যায়, তারা যেটা ভালোবাসে, ফুটবল, ক্রিকেট, ভলিবল, তারা সুইমিং পছন্দ করলে সুইমিংয়ে তাদেরকে ভর্তি করাতে হবে। এই ধরনের অ্যাক্টিভিটিগুলো বাচ্চারা যেন বেশি করে করে সেই দিকে খেয়াল রাখতে হবে। বাচ্চারা যেন একটু এক্সারসাইজ করে। যদি এক্সারসাইজ বাচ্চা করতে না পারে, তাকে যদি যোগাতে ভর্তি করানো যায় তাহলে সে যোগা করুক, সে জুডো করুক, সে ক্যারাটে করুক। এইগুলোতে কিন্তু বাচ্চাদেরকে এখন বিশেষ করে ভর্তি করানো দরকার। বাচ্চারা যেন এইগুলোর কোনো একটা পছন্দ করে এবং কোনো একটা হলেও সে যেন সেটা শেখে। তাহলে কিন্তু বাচ্চার যে ওয়েট বেড়ে যাওয়া, অতিরিক্ত চর্বি বেড়ে যাওয়া শরীরে, সেটা কিন্তু হবে না। বাচ্চা কিন্তু ফিট হবে দিন বেদিন। বাচ্চা সাইক্লিং করতে পছন্দ করছে কিনা, তাহলে তাকে সাইক্লিং করতে দিতে হবে। বাচ্চা যেন ঘরের পরিবর্তে বাইরে সময় কাটায়, বাইরে দৌড়ঝাঁপ করে খেলে বা কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় তার, সেই দিকে কিন্তু আমাদের বড়দের নজর রাখতে হবে। মা বাবার সাথে ওয়াকিংয়ে যাওয়া, সকালবেলা হলে মর্নিং ওয়াকে যাক, অথবা সে ঘরে মা বাবার সাথে এক্সারসাইজ করুক, এগুলো কিন্তু বিশেষ প্রয়োজন একটা বাচ্চার ওজন কম করবার জন্য বা ওজন কন্ট্রোলে রাখবার জন্য। এবার বলবো, যদি বাচ্চার কোনো কনস্টিপেশনের প্রবলেম থেকে থাকে তাহলে সেইটার জন্য ডাক্তার দেখানো প্রয়োজন, বাচ্চার ওষুধ খাওয়া প্রয়োজন। বাচ্চার কনস্টিপেশন প্রবলেম যেন দূর হয় সেই দিকে নজর রাখতে হবে। সে তার খাবার দাবার ঠিক আছে, সে হেলদি খাবার খায়, তার ঘুমও ঠিক আছে, তার অ্যাক্টিভিটি ঠিক আছে, কিন্তু তারপরও তার ওজন বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে তার কনস্টিপেশনের প্রবলেম রয়েছে বা ডাইজেস্টিভ সিস্টেমে কিছু প্রবলেম রয়েছে। তাই কিন্তু ডাক্তার দেখানো প্রয়োজন এবং তার প্রয়োজনীয় ওষুধ খাওয়া প্রয়োজন। আর কনস্টিপেশন যেন না হয় তাই সেই দিকে নজর রাখতে হবে। জলের পরিমাণ ঠিক রাখতে হবে, বাটার মিল্ক খেতে পারে, দই খেতে পারে, ভেজিটেবলস, ফ্রুটস এইগুলো বেশি করে খাবে, তাহলে কিন্তু বাচ্চার কোনো কনস্টিপেশনের প্রবলেম আসবে না এবং ওজনও ঠিক থাকবে। এবার বলবো লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে বাচ্চা সমস্ত কিছু ঠিক আছে, সে হেলদি খাবার খায়, তার ঘুমের পরিমাণ ঠিক আছে, তার কনস্টিপেশনের সমস্যা নেই, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক আছে, তারপরেও তার ওজন কেন বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই থাইরয়েড চেক করা কিন্তু বিশেষ করে প্রয়োজন। কারণ যে কোনো বয়সেই থাইরয়েড হতে পারে, তাই ডাক্তার কিন্তু দেখিয়ে একটা থাইরয়েডের টেস্ট করতে হবে
এবং তার জন্য প্রয়োজনীয় ওষুধও খাওয়াতে হবে। অনেক মায়েরাই চাইবে যে এই বয়সে বাচ্চাকে থাইরয়েডের ওষুধ দেবো না, দেবো না, থাক। এইটা কিন্তু করা চলবে না। ডাক্তার দেখে ডাক্তার যদি তাকে সাজেস্ট করে থাইরয়েডের ওষুধ খাওয়ার জন্য, তাহলে কিন্তু তাকে থাইরয়েডের ওষুধ দিতে হবে। সেটা তার জন্য উপকারী হবে, অপকার নয়। তার থাইরয়েডটা যদি কন্ট্রোলে চলে আসে, হতে পারে তারপরে হেলদি ফুড হ্যাবিট, হেলদি লাইফস্টাইল, এক্সারসাইজ, যোগা এই সমস্ত যদি সে করে, তাহলে একটা সময় তার কিন্তু থাইরয়েডের ওষুধের আর দরকার পড়বে না। তাই বাচ্চাদেরকে সুস্থ রাখতে গেলে মা বাবাকে একটু সচেতন হতে হবে। বাচ্চার যদি সব কিছু ঠিক থাকে, তারপরেও ওজন বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই একটা থাইরয়েডের টেস্ট কিন্তু করে নিতে হবে। এবার সবশেষে বলবো, বাচ্চার ওজন যদি কন্ট্রোলে না থাকে, বাচ্চার ওজন যদি বেড়ে গেছে বলে মনে করছেন, তাহলে অবশ্যই তার খাবার দাবারের দিকে নজর দিন। কারণ তার খাবার দাবার, তার লাইফস্টাইলই কিন্তু তার ওজন বেড়ে যাওয়ার জন্য মূল কারণ। বাচ্চার খাবার দাবারে যেন ঘরের খাবার, ন্যাচারাল ফুড বেশি থাকে, বাইরের খাবার কিন্তু বন্ধ করে দিতে হবে। বাচ্চা কোনো কিছুই খেতে চাইছে না, তাকে আমি ইনস্ট্যান্ট নুডল বানিয়ে দিলাম, প্রতিদিন সকাল হলে বা সন্ধে হলে সে ইনস্ট্যান্ট নুডল খাচ্ছে, তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হবেই। বাচ্চার ওয়েট কিন্তু বাড়তেই থাকবে, বাচ্চার কনফিডেন্স কমতে থাকবে, বাচ্চাকে সবাই কিন্তু মোটা বলে ডাকতে শুরু করবে, তার ফ্রেন্ড সার্কেলের নাম হয়ে যাবে মোটু। তাই খেয়াল রাখতে হবে বাচ্চা যেন ইনস্ট্যান্ট নুডলের প্রতি আসক্ত না হয়। সে কোনো কিছু খাচ্ছে না বলে তাকে ইনস্ট্যান্ট নুডল বানিয়ে দিয়ে দিলাম, এটা কিন্তু করা চলবে না। প্যাকেটজাত খাবার এইগুলো বেশি করে খাচ্ছে না, তো এই দিকটাতে কিন্তু একটু নজর দিতে হবে। ফ্রুটস, ভেজিটেবলস এইগুলো যেন বাচ্চা বেশি করে খায়, সেই দিকে দেখতে হবে। বাচ্চা যেন সব রকমের খাবার খায়, ঘরে যা যা রান্না হয়েছে সব কিছুই তাকে একটু একটু করে দিতে হবে। ও যখনই বাইরের জাঙ্ক ফুডটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, পিৎজা, বার্গার, চকলেট অথবা ইনস্ট্যান্ট নুডল এইগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তখনই কিন্তু বাচ্চার ওজন দিনকে দিন কন্ট্রোলে আসতে থাকবে। আর রেড মিট এইগুলো যেন বাচ্চা কম খায়, বাড়িতে এগুলো কম রান্না করবেন, বাচ্চার সাথে সাথে সবার জন্যই সেটা ভালো হবে। বাচ্চার চিনির পরিমাণটা কম করে দিতে, তখন আইসক্রিম, যখন তখন চকলেট এগুলো না খায়, সেই দিকে নজর রাখতে হবে। আমি একটা চার্ট অবশ্যই দিয়ে দিচ্ছি, সব বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো, ওই চার্টটা ভালো করে খেয়াল করবেন। ওখানে কিন্তু বাচ্চার এজ এবং সেই এজ অনুযায়ী কত তার ওয়েট থাকা উচিত সেটা লেখা আছে। তাই প্রত্যেকে খেয়াল করে দেখবেন আপনার বাচ্চার এজের সাথে তার ওয়েট কতটা হওয়া উচিত ছিল, এবং সেই ওয়েটটা কি তার বেশি আছে না কম আছে, সেটা বুঝে নিয়ে বাচ্চার খাওয়া দাওয়ার প্রতি একটুখানি নজর দেওয়া শুরু করুন। বাচ্চার খাওয়া দাওয়ার দিকে নজর দিলেই কিন্তু বাচ্চার ওজন কমতে শুরু করবে, ওজন কন্ট্রোলে আসতে শুরু করবে। আশা করছি বাচ্চার ওজন কন্ট্রোলে রাখবার বা বাচ্চাকে হেলদি রাখবার, বাচ্চার গ্রোথ হেলদি করবার সব রকমের বিষয় সম্পর্কে আমি আলোচনা করেছি। যদি ভিডিওটা হেল্পফুল বা ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই এটা আরও অনেকের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে। আমাদের সবার বাড়ির সমস্ত বাচ্চারা যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, সুস্থভাবে তারা বেড়ে উঠুক, সুস্থভাবেই তাদের জীবনযাপন করুক, সেটাই চাইবো। নতুন বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে, সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।